শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের শ্রোতানন্দিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। শ্রোতা, আজ আপনারা দেখছেন এবং শুনছেন প্রথম কোয়ার্টার ফাইনাল দুটি দলের বিতর্ক। আজ আমাদের বিতর্কের বিষয়, শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। বিষয়টির পক্ষে বলবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী, বিপক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের। শ্রোতা, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাস, সম্মানিত উপাচার্য নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী। আছেন জনাব মোহাম্মদ আবু সাইদ, সম্মানিত যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী, এবং আছেন অনুষ্ঠানটির মডারেটর বিচারক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান, প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়ম কানুন সম্পর্কে বলছেন সম্মানিত বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। সুপ্রিয় বিতর্কিক বৃন্দ, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র কর্তৃক আয়োজিত আমাদের এই আজকের বিতর্ক অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের আজকের বিতর্কের বিষয়, শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। প্রিয় বিতর্কিক বৃন্দ, আজকে হচ্ছে বিতর্কের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম রাউন্ড। তো আমি তোমাদেরকে সংক্ষেপে কিছু নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, প্রতি বিতর্কিক তোমরা 3 মিনিট করে সময় পাবে। প্রথম 2 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। প্রিয় বিতর্কিক বৃন্দ, তোমাদের আজকের বিতর্ক মূল্যায়ন করা হবে 3টি সেগমেন্টে: উচ্চারণ 10, তথ্য উপাত্ত উপস্থাপনা 10 এবং যুক্তিখণ্ডন 10। সর্বমোট 30 নম্বরের মধ্যে তোমরা বিতর্ক করবে এবং যুক্তিখণ্ডন পর্বে দলনেতা 10 নম্বরের যে যুক্তিখণ্ডন করবে সেটি তার ব্যক্তিগত নাম্বারের সাথে যোগ না হয়ে দলীয় নাম্বারের সাথে যোগ হবে। এছাড়া যে 30 নম্বরের যে ডিবেট তোমরা করবে সেটি তোমাদের ব্যক্তিগত নাম্বারের সাথে মূল্যায়ন করা হবে। সো প্রিয় বিতর্কিক বৃন্দ, আমরা আশা করি যে তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে আজকে বিতর্ক করবে এবং আমাদের আজকের বিতর্কটি অত্যন্ত উপভোগ্য হবে। চলো শুরু করা যাক। চলুন প্রিয় শ্রোতা, যাওয়া যাক বিতর্কের মূল পর্বে। প্রথমেই পক্ষ দল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীর প্রথম বক্তা অনিকা মুর্শিদাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞান করে যাব, দলের দ্বিতীয় বক্তা তথ্যের মাধ্যমে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন এবং দলের দলনেতা যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করেই যাবেন যে শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আজকের বিষয়টিকে আমি 4টি পর্যায়ে সংজ্ঞান করে যেতে চাই। প্রথমে আমরা জানবো শিক্ষা কাকে বলে বা শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি। শিক্ষা হলো মাননীয় মডারেটর জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন। অর্থাৎ একজন ব্যক্তিকে সমাজের উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করে শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য ব্যাপক, তবে তার মধ্যে ব্যক্তিগত উন্নতি, ক্ষমতায়ন আর সামাজিক ঐক্য, অর্থনৈতিক উন্নতি, বিশ্ব নাগরিকত্বকে অন্যতম 5টি উদ্দেশ্য হিসেবে ধরতে পারি। এরপর আসি শিক্ষা ব্যবস্থা কি। মাননীয় মডারেটর, শিক্ষাকে যদি আমরা বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন হিসেবে ধরি তাহলে অনুশীলনের পদ্ধতিটাকেই শিক্ষা ব্যবস্থা হিসেবে ধরতে পারি। সংস্করণের কথা যদি বলতে যাই তাহলে প্রচলিত একটি ব্যবস্থা যার উদ্দেশ্য হচ্ছে সমাজের সংশোধন বা দেশের ত্রুটি অপসারণ করা।
এবং সবশেষে দুর্নীতি বলতে চাই। আমরা বুঝি দুর্নীতি বলতে আইন বা নীতির বিরুদ্ধে কাজ করা। অন্যভাবে যদি বলি তাহলে অবৈধ পন্থায় নীতি বহির্ভূত কিংবা জনস্বার্থ বিরোধী কাজই হলো দুর্নীতি। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। এখন আমরা বলতে পারি শিক্ষা ব্যবস্থা সংস্কার কেন প্রয়োজন। কারণ হিসেবে আমরা যদি বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যেই রয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যেই দুর্নীতিকে বজায় রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থা সংস্কার কীভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সাহায্য করে তা প্রমাণ করিয়ে দেখেন। মাননীয় মডারেটর, শিক্ষার সঙ্গে আমি 5টি উদ্দেশ্যের কথা বলেছি: ব্যক্তিগত উন্নয়ন, ক্ষমতায়ন, সামাজিক ঐক্য, অর্থনৈতিক উন্নতি, বিশ্ব নাগরিকত্ব। এই বিষয়গুলোকে নিশ্চিত করা না গেলে শিক্ষার উদ্দেশ্যকে বা ফলাফলকে কিন্তু ব্যাহত করে। আমরা যাচাই করতে চাই আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা। বলতে মাননীয় মডারেটর, আমরা 2021 সাল পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তার পর্যন্ত, অর্থাৎ বর্তমান কারিকুলাম আসার আগ পর্যন্ত। তাহলে আমরা যাচাই করতে চাই যে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আসলে সেই উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করতে আদৌ সক্ষম ছিল কিনা। প্রতিপক্ষকে এই বিতর্কে জিততে হলে আমার তাদের প্রমাণ করতে হবে যে শিক্ষা পদ্ধতিটা কার্যকর ছিল কিনা এবং সেইটা দুর্নীতিমুক্ত প্রতিরোধে সক্ষম ছিল কিনা। আসলে দুর্নীতি হয়ে গেছে সমাজের একটি প্রথা, এই প্রথা দূর করতে হবে। তাই প্রতিকার নয়, প্রতিরোধই উত্তম। সমাধানকল্পে আমাদের সরকার তাই শিক্ষা ব্যবস্থা সংস্কারই হাত দিয়েছেন, যার ফলাফল জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। মাননীয় মডারেটর, বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা 3টি স্তর রয়েছে: একটা মাধ্যমিক, একটা প্রাথমিক, একটা উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়। আমরা শিক্ষা ব্যবস্থা যে 3টি স্তর সম্পর্কে জানলাম, সেখানে এক একটি স্তর তার পরবর্তী স্তরের সাথে নিবিড়ভাবে জড়িত। এই তত্ত্বটি বিশ্বব্যাপী স্বীকৃত এবং বাস্তবায়নে তা মেনে চলা হয়, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে তা বাস্তবে আসলে অভাবে রয়েছে এবং এই কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। মাননীয় মডারেটর, আবারও বলতে চাই, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আমরা কখন অসুখ হবে তার জন্য প্রতিকার করব না বসে থেকে, আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উত্তম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বক্তা মোহাম্মদ রুবেল ইসলাম। বাবুরা সব ফিরছে আজ দামি প্লেনে চড়ে, অসহায় শ্রমিকরা মরছে আজ রেলের চাপা পড়ে। কেউ আছে সুরার টানে, আছে বিলাসিতায়, কেউ বা আজ কাজ হারিয়ে আছে দারিদ্রতায়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। বিষয়ের বিপক্ষে আমি আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির সংজ্ঞায়ন ও বিশ্লেষণ করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টির সাথে সমন্বয় সাধন করে যাবে এবং আমার দলের দলনেতা এসে তথ্য উপাত্তের মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে না দেশকে দুর্নীতিমুক্ত করতে, বরং দেশকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষা ব্যবস্থার সংস্কার একটিমাত্র নিয়ামক। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞান শুনে মনে হচ্ছে তিনি সংজ্ঞানের সংজ্ঞা কি সেটাই বুঝতে পারছেন না। তাই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি পুনরায় সংজ্ঞান করে যাচ্ছি। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি দুইটা বিষয়ের উপরে সংজ্ঞানের দাবি রাখে। এক, শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝায়; 2, দুর্নীতিমুক্ত দেশ বলতে কি বোঝায়। শুরুতে আসছি, শিক্ষা ব্যবস্থা সংস্কার কি। শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে বোঝায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে শিক্ষার মান উন্নয়ন ও নতুন কারিকুলাম প্রণয়ন ও তার বাস্তবায়ন। শিক্ষা ব্যবস্থার সংস্কারগুলো আমরা মূলত উন্নত বিশ্ব বা পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করি, কিন্তু দুঃখজনক হলেও বলতে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক, শিক্ষার্থী কিংবা অভিভাবকের মতামত তো দূরের কথা, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই একটি পরিবর্তন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তারই ফলস্বরূপ আমরা বারবার আমাদের সৃজনশীল শিক্ষা থেকে শুরু করে বর্তমান 2024 এসে ওবিসি বেস সিস্টেম শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি। রামনাথ শর্মা তার ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেম গ্রন্থে বলেছেন, অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনের ইচ্ছাকৃত অবহেলাই হচ্ছে দুর্নীতি। মাননীয় মডারেটর, এবার আসি দুর্নীতিমুক্ত দেশ বলতে আমরা কি বুঝি। যে দেশে থাকবে না কোনো ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, চাকরির নামে অর্থ লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ, ভূমি দখল। মাননীয় মডারেটর, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা কখনোই সম্ভব নয়, বরং আইনের সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, আয় বৈষম্য কমানোর উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন, রাজনৈতিক সদিচ্ছার সংস্করণ, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উচ্চমাত্রা স্বজন প্রীতি পরিহার করা, কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও দুর্নীতি বিরোধী স্লোগান গণমাধ্যমে প্রচার, ভূমি ব্যবস্থার সংস্করণ এবং সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের আক্ষরিক প্রয়োগ ও বাস্তবায়ন।
গত 30 জানুয়ারি 2024 টিআইবি প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন 2023-এ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিতে বিশ্বের 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 10ম, যা গত বছর ছিল 12তম। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশে আরও অবনতি হয়েছে। যেখানে স্বয়ং টিআইবির নির্বাহী পরিচালক বাংলাদেশের আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতাকে দায়ী করেছেন, সেখানে আপনারা কিভাবে শুধুমাত্র শিক্ষা সংস্কারের মাধ্যমে দুর্নীতি কমানোর চেষ্টা করছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা। বাংলাদেশে চলমান মামলা রয়েছে 40 লাখেরও বেশি, কিন্তু অধিকাংশ ভূমি সংক্রান্ত জটিলতার জন্য এই মামলাগুলো হচ্ছে। আপনারা কিভাবে ভূমি সংক্রান্ত নির্মাণ না করে আপনারা কিভাবে একটি দেশকে দুর্নীতিমুক্ত করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ মাননীয় মডারেটর। এবার পক্ষের দ্বিতীয় বক্তা আমিনা খাতুন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কের বিষয় শিক্ষা ব্যবস্থা সংস্কারী পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। পক্ষে বলছি। মাননীয় মডারেটর, শুরুতে আমি দি ডেইলি স্টার বাংলা 28 সেপ্টেম্বর 2019-এর একটি প্রতিবেদন সম্পর্কে বলতে চাই, যেখানে বলা হয় শিক্ষিতরাই বেশি মাত্রায় দুর্নীতিতে জড়াচ্ছে। মাননীয় মডারেটর, যে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেই শিক্ষায় শিক্ষিতদের মধ্যে যখন দুর্নীতির প্রবণতা সবচেয়ে বেশি, তখন এটি আর বলার অপেক্ষা রাখে না যে শিক্ষা ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ এবং এর সংস্কার প্রয়োজন। মাননীয় মডারেটর, 4 মার্চ 2021 সালে সমকালকে দেয়া একটি সাক্ষাৎকালে তৎকালীন দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা গেলে এক সময়ে দেশ থেকে দুর্নীতি দূর হবে। কারণ প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রী যখন সরকারি বেসরকারি খাতে চাকুরি এবং দেশ পরিচালনার কাজে দায়িত্ব নেবে, তখন দুর্নীতি করার সুযোগ থাকবে না। মাননীয় মডারেটর, যেখানে দুর্নীতি দমন কমিশনের সর্বোচ্চ পদাধিকারী নিজেই বলেন যে শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা গেলে দেশ থেকে দুর্নীতি দূর হবে, সেখানে এটি বলার অপেক্ষায় রাখে না যে শিক্ষা ব্যবস্থার সংস্কারই দেশকে দুর্নীতিমুক্ত করবে। মাননীয় মডারেটর, আমরা আমাদের চারপাশে লক্ষ্য করলেই দেখতে পাবো শিক্ষিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই অসংখ্য দুর্নীতির নিদর্শন। যেমন উদাহরণ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সে ড্রাইভারের কথা বলা যেতে পারে, যে একজন ড্রাইভার হওয়া সত্ত্বেও যার ঢাকার মধ্যে অনেক ফ্ল্যাট প্লট এবং কোটি কোটি টাকার মালিক যিনি, আবার দুদক পরিচালকের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়াও প্রকল্প পরিচালক অধ্যাপক আব্দুল সালামের বিরুদ্ধে 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমরা দেখেছি শিক্ষিতদের মধ্যে দুর্নীতির প্রবণতা সবচেয়ে বেশি। তাই আমরা যদি শিক্ষার মধ্যে কর্মমুখী শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে একজন শিক্ষার্থীকে চাকরির জন্য এত বছর অপেক্ষা করা লাগবে না, আবার চাইলেই নিজ উদ্যোগে অর্থ উপার্জনের মাধ্যমে জীবনমান উন্নত করতে পারবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার এই সংস্কারের মাধ্যমে আমার দলের প্রথম বক্তার উদ্দেশ্যটি, অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যটি সফল হবে। আর অর্থনৈতিক উন্নয়ন হলে যে ব্যক্তিগত উন্নতি হবে এবং এর সাথে সাথে ক্ষমতায়ন, সামাজিক ঐক্যসহ শিক্ষার অন্যান্য সকল উদ্দেশ্যগুলো সম্ভব হবে। তাই বর্তমান সরকারও এর প্রয়োজনীয়তা অনুভব করে ইতিমধ্যেই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 প্রণয়ন করেছেন। মাননীয় মডারেটর, এখন মনে হতে পারে দুর্নীতি রুখতে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার সংস্কারই কেন, অন্য কোনো পদ্ধতি কেন নয়। মাননীয় মডারেটর, 30 জানুয়ারি 2024 সালে প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বে বাংলাদেশের দুর্নীতিতে অবস্থান হচ্ছে 10ম। আর দুর্নীতিতে আমাদের অবস্থান কিন্তু আজকে নতুন নয়, এর আগেও 2 বছর আগে ছিল 12তম। আর দুর্নীতি দমনের জন্য সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ, যেমন প্রতিপক্ষের বলে যাওয়া আইনের প্রয়োগ, জবাবদিহিতা, এসব পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। তারপরেও কিন্তু ফলাফল শূন্য। এর জন্য আমাদের প্রয়োজন গোড়া থেকে সমাধান করা। আর যখন সকল পথ প্রয়োগ করেও দুর্নীতি কমানো যাচ্ছে না, তখন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দেশকে দুর্নীতি মুক্ত করতে। এবং এজন্য বর্তমান সংস্কারিত শিক্ষা ব্যবস্থা। মাননীয় মডারেটর, 27 নভেম্বর 2023 সালে শিক্ষাবার্তা.com-এর একটি প্রতিবেদনে বলা হয়, নতুন শিক্ষাক্রম ফিনল্যান্ডের আদর্শ অনুযায়ী করা হয়েছে এবং ইউনেস্কো ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। এবার লক্ষ্য করা যাক দুর্নীতিতে তাদের অবস্থান কেমন। দৈনিক ইত্তেফাক 25 জানুয়ারি 2022-এর তথ্য মতে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থান শীর্ষে। সুতরাং এটা আর বলার অপেক্ষায় রাখে না যে আমাদের বর্তমান সংস্কারকৃত শিক্ষা ব্যবস্থায় দেশকে দুর্নীতিমুক্ত করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের দ্বিতীয় বক্তা মার্জিয়া আক্তার রিথি আসছেন তার বক্তব্য নিয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, আজকে আমাকে এই বিতর্কে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আমার বিপক্ষ দলের বক্তব্য শোনার পর মনে হচ্ছে তাদের এখন আবেগ কাজ করছে, কিন্তু বিবেক কাজ করছে না। না হলে তারা যখন বলে গেল শিক্ষিতরা দুর্নীতি করছে, এই দুর্নীতি দমন কে করবে? আপনি না আমি? এর জন্য প্রয়োজন আইনের সুশাসন। তারপরে আপনারা বলছেন জবাবদিহিতা, তার আইনের রাজনৈতিক সদিচ্ছা, এর জন্য এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন, বাস্তবায়ন হচ্ছে না।
মাননীয় মডারেটর, আমাদের একটি প্রচলিত কথা আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়া করার তাহলে মূল উদ্দেশ্য কি? গাড়ি ঘোড়া চড়া। আর আপনারা সংস্কারের ফলে কি বাড়িঘর যুক্ত করতে চাচ্ছেন? প্রতিপক্ষ বন্ধু, শিক্ষার আসল উদ্দেশ্য কি আপনাদের কাছে? উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রায় আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আসছে, তৈরি হচ্ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, সেই সাথে সমানুপাতিক হারে বাড়ছে দুর্নীতির উন্নতি। 1992 সালে দেশের মাধ্যমিকে বহু নির্বাচনী প্রশ্ন ব্যবস্থা চালু করা হয়। 2001 সালে সনাতন পদ্ধতির পরিবর্তে আসে জিপিএ পদ্ধতি। 2008 সালে আসে সৃজনশীল পদ্ধতি, আর এখন তো নতুন মূল্যায়ন। এই তো গেল আপনাদের শিক্ষায় সংস্কার। সেই সাথে টিআইবির ধারণা সূচক অনুযায়ী 2021 সালে বাংলাদেশ দুর্নীতিতে 13তম, 22 সালে 12তম, আর এখন তো 10ম। তাহলে আপনাদের সংস্কারটা কোথায় হচ্ছে? তথাকথিত শিক্ষা ব্যবস্থা সংস্কারের পূর্বেও যুগে যুগে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, গ্যালিলিও ও রুমি জন্মেছিল। শিক্ষা ব্যবস্থার সংস্কার শুধুমাত্র পাশ্চাত্যের অনুকরণ মাত্র, এর দ্বারা দুর্নীতি দমন করা আপনাদের আকাশকুসুম কল্পনা। তাহলে প্রতিপক্ষ দল, আপনারাই বলুন, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে কিভাবে আপনারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন? মাননীয় মডারেটর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় একটি শীর্ষক সম্মেলনে বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধে বলেন, যুক্তরাষ্ট্রের দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব হয়েছে। এদিকে আমাদের দেশের গণমাধ্যম প্রচার করছে কোন চিত্রনায়িকার কি সংসারের সমস্যা। আর যদি দেশে প্রতিষ্ঠা করা সম্ভব হতো গণমাধ্যমের সঠিক প্রচার, জবাবদিহিতা ও জিরো টলারেন্সের আক্ষরিক অর্থে প্রয়োগ, তাহলেই হয়তো দুর্নীতি দূর করা সম্ভব হতো। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝাতে চাচ্ছেন? 2টি গণিত বই বেশি পড়ানো, নাকি 2 + 2 4 না বলে 5 বলা? তাহলে হয়তো আপনাদের দুর্নীতিতে টাকা হিসাব করতে সুবিধা হতো। বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানির কাগজপত্রে 50,000 কোটি টাকা গায়েব। তথ্যসূত্র বিবিসি বাংলা, 29 জানুয়ারি 2019। এখানে দাম বেশি উল্লেখ করাটা কি তাদের গণিত শেখানোই ভুল ছিল, নাকি তাদের এখানে ছিল মূল্যবোধ ও নৈতিকতার অভাব? উত্তরটি দিয়ে যাবেন। তাই তো কবি রাধাপদ সরকার দুঃখ করে বলেছিলেন, এই দেশ নষ্ট করেছে কারা? কলম ধরতে শিখেছে যারা। দুর্নীতির দৌড়ান্ত বাড়ার পিছনে জ্বালানির মতো কাজ করে ঘুষ। আবু দাউদ হাদিস 3850। একজন মানুষ ঘুষ কখন গ্রহণ করে? যখন তার মধ্যে থাকে না পারিবারিক সচেতনতা, থাকে না ধর্মীয় মূল্যবোধ। আর আপনাদের জ্ঞানার্থে বিজ্ঞ প্রতিপক্ষ একটা কথা বলে যায়, এই ঘুষ কিন্তু শিক্ষিত ব্যক্তিরাই গ্রহণ করে। তাই তো এত কিছু দেখার পরেও আপনারা যদি বলেন শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে, তাহলে আপনারা চোখ থাকিতেও অন্ধ। ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের দলনেতা মারজান রহমান। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ যারা শুনছেন তাদের সকলকে। আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। পক্ষে বলছি, রবীন্দ্র রচনাবলী 9ম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা, আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানত কোনো অন্যায় কোনোদিন করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন না করে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে তাকে বলে দিও পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। কবি সুবোধ সরকার তার ঘুষ কবিতায় এভাবেই একজন সরল অসহায় দরিদ্র পিতার দুর্নীতিতে জড়িয়ে পড়ার চিত্র ধরেছেন, যেখানে দেখা যায় নৈতিকতা ও বিবেক থাকার পরেও মানুষকে পরিস্থিতি এমন কাজে জড়াতে বাধ্য করে। জি, কথা বলছি দুর্নীতি নিয়ে। দলের প্রথম বক্তা ইতিমধ্যে দুর্নীতির সংজ্ঞা দিয়ে গেছেন। দুর্নীতি যেহেতু একটি অপরাধ, তাই অপরাধের ব্যাখ্যা আমি অপরাধ বিজ্ঞান দিয়ে করি। অপরাধ বিজ্ঞানী গ্যাব্রিয়েল টার্ডে তার নব্য সনাতন মতবাদে অপরাধের পেছনে ব্যক্তির মানসিক অবস্থা, পরিবেশ ও পরিস্থিতিকে দায়ী করেছেন। এর যৌক্তিকতার প্রমাণ কিন্তু আমরা আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই পাই। এদেশের জন্মলগ্ন থেকে যেমন আইন, নীতি, শাস্তি প্রবর্তিত হয়েছে, তেমনি পাল্লা দিয়ে সংস্কার হয়েছে দুর্নীতির পদ্ধতির। এত কাঠখড় পড়িয়েও সমাপ্তি ঘটানো যায়নি এ দেশের প্রাচীনতম অনৈতিক প্রথা দুর্নীতির। টিআইবি এর তথ্য মতে দেশের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর রয়েছে পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা, স্বাস্থ্য খাত ইত্যাদি। অর্থাৎ সব থেকে বেশি দুর্নীতি হয় সরকারি কর্মক্ষেত্রে। আবার এই পেশায় নিয়োজিত মানুষরাই এদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। কি কার্যকরিতা সেই শিক্ষা ব্যবস্থার যা মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখতে পারছে না? প্রশ্ন রইল। নৈতিকতার অভাব, মন মানসিকতার সমস্যা, কিংবা পরিস্থিতির শিকার, কারণ যেটাই হোক দুর্নীতিতে জড়াচ্ছে এই সনদধারী শিক্ষিতরাই। তাই তো প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের বক্তব্যের মর্ম না বুঝলেও সরকার বুঝেছেন। এজন্যই তিনি আমাদের আজকের বিতর্কের বিষয়ের সাথে একমত হয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার কাজ শুরু করে দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম 2021 থেকেই।
এই নব্য শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যই হলো বেকারত্ব কমিয়ে জনগণকে মানব সম্পদে পরিণত করা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও মূল্যবোধ জাগ্রত করা। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যা হলো জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা ও মূল্যবোধ। একজন ভালো চাষাবাদ জানা ব্যক্তিকে অক্ষর জ্ঞান না থাকায় আমরা নিরক্ষর বলে থাকি। পুস্তকগত বিদ্যা বা সনদ না থাকায় তাকে আমরা জ্ঞানী বলতে পারছি না। প্রচুর মাস্টার পাস তরুণ আছে এদেশে, কিন্তু দক্ষতার অভাবে তারা চাকরি পায় না। আর অনেকের দক্ষতা আছে, কিন্তু দক্ষতার সাথে তারা করে যাচ্ছে দুর্নীতিও, কারণ দেশপ্রেম নাই, মানবতা নাই। উদাহরণের প্রতিটি ক্ষেত্রে সমস্যা একটাই, তা হলো দৃষ্টিভঙ্গি। এর সমাধান হলো ব্লুমের টক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ গ্রন্থের সেই 4টি শিখন উদ্দেশ্য, যা আমাদের আগে শিক্ষা ব্যবস্থায় ছিল না। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু জ্ঞান ও দক্ষতাই অর্জন করেছে। বর্তমান সংস্কার হওয়া শিক্ষা ব্যবস্থায় নতুন প্রজন্ম জ্ঞান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দক্ষতা ও মূল্যবোধও অর্জন করবে। সরকার চাইলে আরো কঠিন আইনের শাস্তি প্রয়োগ করতে পারতেন, কিন্তু বিগত কয়েক বছরে দুর্নীতির আইনে কোনো পরিবর্তন আসেনি কেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। কেন সব বাদ দিয়ে সরকার জোরালোভাবে নতুন শিক্ষা ব্যবস্থা শুরু করলেন? একটু ভেবে দেখবেন। শিক্ষা ব্যবস্থার এই সংস্কার দক্ষ তরুণ প্রজন্ম তৈরি করতে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, এতে তৈরি হবে উদ্যোক্তা। চলমান দুর্নীতি রোধে প্রতিকার নয়, প্রয়োজন প্রতিরোধ। প্রতিরোধের জন্য এই সমস্যাকে গোড়া থেকে সমাধান করতে হবে। আইনের কঠোর থেকে কঠোর প্রয়োগ, প্রতিকার সম্ভব, প্রতিরোধ নয়। তাই আসুন একতাবদ্ধ হয়ে বলি, শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। ধন্যবাদ। এবার বিপক্ষে দলনেতা মেহবুবা জান্নাত মিম। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কে বক্তব্য প্রদানে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আজকে আমার প্রতিপক্ষ দল হয়তো ভুলে গিয়েছেন পৃথিবীর এমন কোনো দেশই নেই যেখানে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার দ্বারাই দুর্নীতি মুক্ত করা সম্ভব, সংস্কারের দ্বারাই। আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গিয়েছেন যে আমাদের বেতন ভাতার সুযোগ সুবিধা নেই। আপনার জ্ঞানার্থে বলতে চাচ্ছি, গত বছর জুনে বাংলাদেশ সরকার 5% ইনক্রিমেন্ট বৃদ্ধি করেছে, কিন্তু তারপরও কেন এই 2024 সালে বাংলাদেশ দুর্নীতিতে 10ম? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। হ্যাঁ, যদি তাই হয়, দুর্নীতিমুক্ত দেশের শীর্ষ তালিকায় থাকা ডেনমার্ক সিপিআই এর 100 স্কোরের মধ্যে 90 পেত না। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি 10 নম্বর কোথায় গেল? তার মানে কি তাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের ত্রুটি রয়েছে? আসলে ত্রুটি শিক্ষা ব্যবস্থা সংস্কারের নয় মাননীয় মডারেটর, ত্রুটি হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আর মানুষের মানসিকতায়। আপনি কিভাবে মানুষের মানসিকতা আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার দ্বারা পরিবর্তন করবেন সেটা আমার বোধগম্য নয়, যদি আপনার পারিবারিক শিক্ষা না থাকে, সামাজিক সচেতনতা না থাকে। এবার আসুন মাননীয় মডারেটর, কিছু উন্নত রাষ্ট্রের দুর্নীতিতে স্কোরের পরিসংখ্যান দেখা যাক। প্রথম আলো 2022-এর পরিস্থিতি বিবেচনায় বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশ করা সূচক সিপিআই এর তথ্যে উঠে এসেছে চীন 45 স্কোরে, জাপান 73, সিঙ্গাপুর 82, জার্মানি 79, লুক্সেমবার্গ 77, আমেরিকা 67। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হচ্ছে চীন, জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে কিনা ধরা হয় বিশ্বের সর্বোন্নত শিক্ষা ব্যবস্থা, সেখানে কিভাবে এত দুর্নীতি হয়? কেন তারা 100% দুর্নীতিমুক্ত নয়? মূলত আমরা যে শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করি সেটি হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থা। দেখুন মাননীয় মডারেটর, সেই জাপানি দুর্নীতিতে হচ্ছে 73তম। তাহলে আমার কথা হচ্ছে বাকি 30তম কোথায় গেল? তারা কেন একসাথে 100 দুর্নীতিমুক্ত হতে পারলো না? তাহলে প্রতিপক্ষ, আপনারা কোন সংস্কারের কথা বলছেন, যে সংস্কার নিজেই ব্যর্থ তার নিজ দেশের দুর্নীতি মুক্ত করতে? আসলে বাস্তবতা কি বলে জানেন প্রতিপক্ষ? যে লোক যত বেশি শিক্ষিত সে লোক তত বেশি দুর্নীতিগ্রস্ত, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশের বড় বড় খাতগুলো। বাংলাদেশে 11 প্রকার শিক্ষা ব্যবস্থা রয়েছে, তার মধ্যে ঠিক কোন শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মুক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করেছে তা আমার বোধগম্য নয়। দৈনিক যুগান্তর 2022। লক্ষ্য করুন, বাংলাদেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে পড়া শিক্ষার্থী PK হালদার 3,500 কোটি টাকার নিয়ে চম্পট দিয়েছেন। তথ্যসূত্র প্রথম আলো 24 মে 2022। স্বনামধন্য কথা সাহিত্যিক ও লেখক জাফর ইকবাল NCTV এর বই গুগল থেকে হুবহু ট্রান্সলেট করে ছাপিয়েছেন। তথ্যসূত্র 2023 যাই দিন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষা ব্যবস্থা সংস্কার কি শেখাচ্ছে? আপনাদের কি শেখাচ্ছে? প্রাইভেটের কয়েকটা টাকার জন্য যারা শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, রক্ষকই যেখানে ভক্ষক, আপনাদের শিক্ষা সংস্কার কি তাই শিখাচ্ছে আমাদের? উচ্চশিক্ষার নাম করে সেমিস্টার ফি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার নামই কি আপনাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার? আসলে সংস্কার করতে চাইলে প্রথমত আপনার মানসিকতা এবং সচেতনতার সংস্কার প্রয়োজন, যা হচ্ছে আইন এবং জবাবদিহিতার মাধ্যমে সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুটি দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আসছেন পক্ষ দলের দলনেতা মারজান রহমান।
ধন্যবাদ মাননীয় মডারেটর পুনরায় বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আবারও বলছি, আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। আমি বলছি এর পক্ষে। আপনি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রথমেই পারিবারিক শিক্ষার কথা বললেন, সেটা আগে স্পষ্ট করে নি। পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য পরিবারকে আগে শিক্ষিত ও ভালো মন মানসিকতার হতে হবে। নেপোলিয়ন বলেছেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। তিনি কিন্তু সনদধারী মায়ের কথা বলেননি, তিনি সুশিক্ষিত মায়ের কথা বলেছেন। পরবর্তী প্রজন্ম যেন এমন মা এমন পরিবার পায়, সে ব্যবস্থা করার সময় কিন্তু এখনই। এজন্যই শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন মাননীয় মডারেটর। যেখানে সরকার নিজেই দেশের শিক্ষা বর্তমান পরিস্থিতি দেখে শিক্ষা ব্যবস্থার সংস্কার কাজ শুরু করে দিয়েছেন, সেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা এখনো কোন যুক্তির স্বার্থে তর্ক করে যাচ্ছেন তা আমার কাছে এখনো বোধগম্য নয়। ফসল রক্ষার জন্য উৎপাদক কৃষক খেতে বেড়া দেয়, সেই বেড়ায় যদি ফসল খেয়ে ফেলে তাহলে ওই বেড়ার কোনো মূল্য থাকে কি? এখানে আইন বা শাসন বিভাগ ফসলের ক্ষেতের বেড়া স্বরূপ। বর্তমানে যারা এই বিভাগে কর্মরত সনাতনী শিক্ষায় তারা শিক্ষিত, তাই আইনের দিকটি থেকে দুর্নীতি কমানোর সম্ভাবনা আর নেই বললেই চলে। আইনের কাজ আইন করেই আসছে বহুকাল ধরে, তাতে কি দেশের দুর্নীতি আদৌ কমেছে? একটুও কিন্তু কমে নাই। আইনের ভূমিকা শুরুই হয় অপরাধ ঘটে যাওয়ার পর থেকে, একে বলে প্রতিকার। বারবার বলছি, এবারও বলবো, আমাদের প্রতিকার নয়, আমাদের প্রয়োজন প্রতিরোধ। এই প্রতিরোধই হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। যদি আইনি সমাধান হতো তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট প্রচলিত রাষ্ট্রগুলোতে অপরাধ সব থেকে কম হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি কি এ কথা বলছে আদৌ? প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল। বাংলাদেশ আর ভারতের দিকে একটু তাকিয়ে দেখুন, অন্যদিকে ডেনমার্ক ফিনল্যান্ডের মতো রাষ্ট্রগুলোকে দেখুন, এগুলোতে নেই ক্যাপিটাল পানিশমেন্টের মতো কঠিন শাস্তির বিধান, তাও অপরাধ বা দুর্নীতি কম। আমি একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করি। আপনি একটি ভবন নির্মাণ করে ভবনের দেয়ালে ফাটল দেখলেন, ভাবলেন আরো ক বছর থাকা যাবে, সিমেন্ট দিয়ে ফাটলটা আপনি ঢেকে দিলেন। 10 বছর পর আপনার ভবন ভেঙে গেল, এত বড় ক্ষতির দোষ আপনি দিবেন কাকে? তখন সিমেন্ট দিয়ে ক্ষত না ঢেকে যদি ভবন পুনর্নির্মাণের পদক্ষেপ নিতেন তাহলে ক্ষয়ের পরিমাণ হয়তো এই 10 বছর পরে এত বেশি হতো না। জি, পুনর্নির্মাণের পদক্ষেপই এখানে শিক্ষা ব্যবস্থার সংস্কারের অর্থ বহন করছে। আশা করি এখন বিষয়টি স্পষ্ট যে দেশের এই ব্যাধি দুর্নীতি তাড়াতে প্রতিকার নয়, দরকার প্রতিরোধ, আর প্রতিরোধ হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। তাই মাননীয় মডারেটর, আমি এই প্রত্যয় যোগ করেই বলবো, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের দলনেতা আসছেন মেহবুবা জান্নাত মিম যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় কি, আমার প্রতিপক্ষদের নিজেদের ধারণার সংস্কারই প্রথমে প্রয়োজন, তারপর না হয় শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলবেন। আপনারা ঠিক আমাদের কি বোঝাতে চাচ্ছেন? কিসের সংস্কার? আপনারা তো ঘুরে ফিরে আমাদের সাথে একমত প্রকাশ করতেছেন। ধন্যবাদ আমাদের সাথে একমত প্রকাশের জন্য। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা সংস্কার করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। মানুষের চাহিদার শেষ নেই, আর চাহিদার শেষ থাকলেও বাসনার কোনো শেষ নেই। এই বাসনাকে অবদমন করতে নৈতিক শিক্ষার পাশাপাশি দর্শন চর্চা অতীব জরুরি, যেটা আপনি শিক্ষা ব্যবস্থার দ্বারা কিভাবে সংস্কার করবেন তা আমার বোধগম্য নয়। আমাদের জ্ঞান পাপির দরকার নেই, দরকার ভালো মানুষ। আপনি কৃষক শ্রমিকের কথা বলেছেন, রাস্তার কৃষক বা শ্রমিক দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত আমাদের অধিকাংশ। দুদকের সূত্র জানায় গত 5.5 বছরে দুর্নীতিতে যাদের আসামি করা হয়েছে তাদের অর্ধেকেরও বেশি হচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী। তথ্যসূত্র অক্টোবর যুগান্তর। আমার এখানে কথা হচ্ছে, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কারই করা হয়, এ যাবৎ বাংলাদেশ 1992 সাল থেকে বহুবার শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়েছে, কেন দুর্নীতিতে বাংলাদেশ এখনো পিছিয়ে আসতে পারেনি? কেন দিন দিন তার উন্নতি হয়ে যাচ্ছে? সরকারি চাকরিজীবীদের বেতন আগের চেয়ে বাড়ানো হলেও দুর্নীতি কমছে না, কারণ তাদের বাসনার শেষ নেই। মানুষের চাহিদা অনুযায়ী খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তথা ভরণ পোষণ নিশ্চিত না করে শুধুমাত্র তথাকথিত শিক্ষা ব্যবস্থা সংস্কার করলে তা গাছের গোড়া কেটে উপরিভাগে পানি ঢালার মতো হবে। ঢাকায় সাক্ষরতার হার 74.09%, অথচ ঢাকা দূষণে দ্বিতীয় এবং দুর্নীতিতে সেরা। তাহলে সেই তথাকথিত শিক্ষিত লোক বা শিক্ষা কখনো দুর্নীতি দমনের মূল চালিকা শক্তি হতে পারে না, বরং এটি আপেক্ষিক বিষয় মাত্র। যেমন ধূমপায়ী ব্যক্তি যদি বলে যে অতিরিক্ত ধূমপানের জন্য আমার মৃত্যু হয়নি, আমার মৃত্যু হয়েছে সিগারেটে থাকা নিকোটিনের ভিতরে, তাহলে সেখানে তুখোর ধূমপায়ী ব্যক্তি হচ্ছে সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, আর আপনাদের সেই নিকোটিনটি হলো আপনাদের সেই শিক্ষা ব্যবস্থার সংস্কার। প্রকৃতপক্ষে অন্ধ অনুকরণ, ভোগবাদী চিন্তাভাবনা, কাল্পনিক জগৎ থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু গন ফর দ্য কফি, নট ফর দ্য কাপ। অর্থাৎ দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের প্রয়োজন, আপনার মানসিকতার সংস্কারের প্রয়োজন, আপনার আইনের সঠিক প্রয়োগের প্রয়োজন। আপনারা যদি শিক্ষা ব্যবস্থা সংস্কারও করতে চান সেক্ষেত্রেও আপনাকে আগে হাইকোর্টের থেকে পারমিশন নিতে হবে, সুতরাং সেখানে আপনার আগে সংস্কার প্রয়োজন। অন্যথায় শিক্ষা ব্যবস্থা সংস্কার শুধু যথেষ্ট নয় দুর্নীতিমুক্ত দেশ গড়তে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা দর্শক, জমজমাট বিতর্ক পর্ব শেষ, একটু পরে ফলাফল, আর এই সময়টুকুতে আমরা শুনব আমাদের সম্মানিত 3 বিচারকের সংক্ষিপ্ত অভিমত। আর এই পালার শুরুতেই আমি অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাসকে তার 2টি কথা বলার জন্য। আমার সার্বিক মূল্যায়ন হচ্ছে দুটি দলই
অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য, তাদের যুক্তি উপস্থাপন এবং যুক্তি খণ্ডন করতে সমর্থ হয়েছে। তবে ওভারঅল যদি আমাকে আমার পর্যবেক্ষণ খুব জেনারেলাইজ করে বলতে হয়, তাহলে বলবো যে দুটি দলের মধ্যে অহেতুক একটা তাড়াহুড়ো আমি লক্ষ্য করেছি, যেটা সাধারণত এই বয়সে হয়েই থাকে। এই বয়সের লক্ষণই তাই যে কত অল্প সময়ে কত বেশি কথা আমি বলতে পারি, কিন্তু তার জন্যে যে শব্দ জাম্প হয়, শব্দ অস্পষ্ট হয়ে যায়, বাক্য শেষ হয় না, এই বিষয়গুলো কিন্তু তার সাথে সাথে খেয়াল রাখতে হয়। সেই দোষে অনেকেই কিন্তু দোষী। কিছু ত্রুটি সেভাবে কিন্তু তোমাদের বক্তব্যের মধ্যে থেকে খুঁজে পাওয়া যাবে। এবারে আমরা শুনবো আমাদের আরেকজন সম্মানিত বিচারকের অভিমত, জনাব মোহাম্মদ আবু সাইদ। তো ফার্স্টলি সবার জন্য বলছি যে বিতার্কিক সুলভ যে গতি, স্যার যেটা বলেছেন, অবশ্যই আমাদের স্পিড থাকতে হবে, গতি থাকতে হবে। তোমার গতি না থাকলে কিন্তু তুমি তোমার যে কথাগুলো বলতে চাচ্ছ সেগুলো তুমি শেষ করতে পারবে না। যেহেতু আমাদের টাইম সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মনে অনেক কথা আছে, কিন্তু সেগুলো প্রকাশ করতে হবে। তো প্রকাশ করতে গিয়ে আমাদের তিনটি বিষয় দরকার। একটি হলো যে আই কন্ট্যাক্ট, যে আমি এখানে তোমার তিনটি গ্রুপ আছে, একটি হচ্ছে প্রতিপক্ষ গ্রুপ, একটি হচ্ছে বিচারক মডারেটর গ্রুপ, আরেকটি হচ্ছে অডিয়েন্স গ্রুপ। এই তিনটি দিকে কিন্তু সামটাইমস তোমার একটু আই কন্ট্যাক্টটা রাখতে হবে। তো কারো কারো ক্ষেত্রে এটা হয়েছে যে এই আই কন্ট্যাক্টগুলো প্রপার হয়নি। সেকেন্ড যেটি হচ্ছে বিতার্কিক সুলভ যে গতি অবশ্যই তোমার থাকতে হবে, কিন্তু স্যার যেটি বলেছেন যে শব্দগুলো স্পষ্ট হতে হবে। থার্ড যেটা বলছি যে কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত উদাহরণ যতটুকু সম্ভব আমরা বর্জন করব। আমার দলের অবস্থানটা তিনজনের মধ্যে কিন্তু সমন্বয় থাকতে হবে। আরেকটা হলো যে যারা প্রশ্ন রেখে গিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড স্ট্র্যাটেজি, যে ওর বিপক্ষ মানে বা প্রতিপক্ষের জন্য প্রশ্ন রেখে যাওয়া। অনেকে কিন্তু এই কাজটি করনি, তোমরা প্রশ্নটা রেখে যাওনি কিন্তু। এবারে অনুরোধ করছি সম্মানিত বিচারক ও মডারেটর জনাব মোহাম্মদ মনিরুল হাসানকে তার কথা বলার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমাদের আজকের বিতর্ক। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। তোমরা দুটি দল অংশগ্রহণ করেছো, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী। আসলে মূল্যায়নটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, যেটা আমি বরাবরই বলে এসেছি। প্রতি বিতার্কিক যখন তোমরা বিতর্ক করতে যাচ্ছ, পক্ষ দলের যে প্রথম বক্তা তার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে কিন্তু বিতর্কটা শুরু হয়, তার উপরে কিন্তু অনেক কিছু বর্তায়। আমি যেটা আগেও বলেছি যে পক্ষ দলের প্রথম বক্তা কিংবা বিতর্ক সেশনের যে প্রথম বক্তা, সে যেভাবে ডিফাইন করবে, তার যে সংজ্ঞায়ন, তার যে প্রপঞ্চ, তার যে বিষয় বিভাজন, সে যদি চায় যে আমি বিষয়টিকে এই দিকে নিয়ে যাব কিংবা এই দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু সে সেটা পারে। এবং তার সংজ্ঞায়ন কিংবা উপস্থাপনার মধ্যে যদি মুনশিয়ানা থাকে, তাহলে আমি মনে করি যে বিপক্ষ দল কিন্তু আসলে বেকায়দায় পড়ে যায়। পক্ষ দলের যে প্রথম বক্তা, তোমার শুরুটা সুন্দর ছিল, তুমি সংজ্ঞায়ন করেছো, তোমার দলীয় অবস্থানকে স্পষ্ট করেছো এবং তুমি 4টি প্রপঞ্চক এখানে নিয়ে এসেছিলে। তারপরে তুমি শিক্ষা ব্যবস্থা যে স্তরের বিন্যাস ঘটিয়েছো, 3টি বিন্যাসের কথা বলেছো, শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলেছো, রূপরেখার কথা বলেছো, এগুলি ভালো হয়েছে। কিন্তু পরবর্তীতে এসে দ্বিতীয় বক্তা তোমাদের, সে এসে কিন্তু দুর্নীতির একটা উদাহরণ দিয়েছে কিংবা কর্মমুখী শিক্ষার কথা বলেছে। কিন্তু তোমার বক্তব্যের মধ্যে যে বিষয়টা সবচেয়ে লক্ষণীয় ছিল দ্বিতীয় বক্তা, সেটা হচ্ছে যে তোমার বক্তব্যটা কিন্তু অনেকটা রোবটিক হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে যে আমি যখন বিতর্ক করব, আমি যখন ওই মঞ্চটিতে দাঁড়াবো, আমার মনে রাখতে হবে এখানে স্টেক হোল্ডার কিন্তু রয়েছে, বিচারক রয়েছেন, এখানে দর্শক রয়েছেন, আমার অপোজিশন পার্টি রয়েছেন। আমরা যখন একটা কথা বলবো, অবশ্যই আমার স্ক্রিপ্ট থাকতে হবে। আমি সব তথ্য তো মুখস্থ করে আসা সম্ভব না, স্ক্রিপ্ট দেখবো, আমার পাণ্ডুলিপি থাকবে। কিন্তু আমি যখন কথা বলবো, আমার কণ্ঠস্বরের যে ওঠানামা, আপস অ্যান্ড ডাউনস, এটা থাকতে হবে। আমার পিচ লেভেল অর্থাৎ ইমোশন, আমার বক্তব্যে আমি কোন কন্টেন্ট নিয়ে কথা বলছি সেটার সাথে আমার ইমোশন, আবেগের ওঠানামা থাকতে হবে। তোমার বক্তব্যে কিন্তু সেটা ছিল না। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই রোবোটিক বিষয়টা যদি না থাকতো, তাহলে তোমার বক্তব্য ভালো ছিল। এরপরে তৃতীয় বক্তা, তুমি এসে খুবই সুন্দর হয়েছে। তুমি একটা ড্রামাটিক একটা বিষয় দিয়ে শুরু করেছো, তুমি কবিতা দিয়ে শুরু করেছো, ঘুষ বিষয়ক একটা কবিতা দিয়ে শুরু করেছো, তুমি কিছু দপ্তরের নাম বলেছো। তোমার যে বিষয়টি আমার কাছে ব্যত্যয় মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা যে বক্তব্য দিয়েছেন, তাদের সাথে একটা নতুন প্রপঞ্চ তুমি নিয়ে এসছো। তুমি এখানে এসে বলেছো যে প্রতিকার নয়, প্রয়োজন প্রতিরোধ। কিন্তু তোমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার
কারো বক্তব্য কিন্তু প্রতিকার নয় প্রতিরোধ, এই বিষয়টা ছিল না, এই বিষয়টা থাকা উচিত ছিল আসলে। এরপরে যদি আমি বিপক্ষ দলের মূল্যায়নে আসি, বিপক্ষ দলের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিপক্ষ দল, তোমাদের প্রথম বক্তা, তুমি বিপক্ষ দলের যে সুবিধা সেটি হচ্ছে যে তারা কিন্তু একটা সুযোগ পায় পক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করে, যেটা পক্ষ দলের প্রথম বক্তা কিন্তু সেই সুযোগটা পায় না। তুমি সেই সুযোগটা পেয়েছো এবং তুমি সেই সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করেছো আমি মনে করি, এবং তুমি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো এবং তুমি বলেছো যে শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রয়োজন এবং দুর্নীতি কি আসলে, তুমি দুর্নীতির সংজ্ঞা দিয়েছো নতুন করে তোমাদের মতো করে। হ্যাঁ, এটা তুমি দিতে পারো বিপক্ষ দল হিসেবে, তবে তোমার ভয়েসটা আরেকটু ফ্লুয়েন্সিটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। ভয়েস ঠিক ছিল, বাট ফ্লুয়েন্সিটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল আমি মনে করি। এরপরে দ্বিতীয় বক্তা এসে বিপক্ষ দলের তুমিও যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো এবং তথ্যপত্র যথেষ্ট ভালো ছিল। তুমি আন্তর্জাতিক কিছু উদাহরণ দিয়েছো, ইউএসএ থেকে তুমি উদাহরণ দিয়েছো, পবিত্র হাদিস থেকে একটি উদাহরণ দিয়েছো, আবু দাউদ শরীফের একটি হাদিস থেকে উদাহরণ দিয়েছো, এবং তোমার যে লিঙ্ক আপ, তোমার দলীয় যে লিঙ্ক আপ সেটি বজায় ছিল, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে। এরপরে তৃতীয় বক্তা দলনেতা, তুমিও যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো, তোমার তথ্যপত্র ভালো ছিল, তবে দলনেতা হিসেবে তোমার কাছ থেকে আরেকটু বেশি ফ্লুয়েন্সি আমি আশা করেছিলাম। তোমার বক্তব্য স্ক্রিপ্ট বেসড ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তোমার ফ্লুয়েন্সিটা যদি আরো ভালো থাকতো, কিছুটা হামলিং ছিল এবং আমার কাছে মনে হয়েছে তুমি কিছু বেঁধে যাচ্ছিল তোমার বক্তব্যটা। এই বিষয়টা যদি তুমি ওভারকাম করতে পারতে, ওভারঅল ভালো হতো তোমার বক্তব্য। তবে সর্বোপরি আমি যেটা বলবো উভয় দল, সেটা হচ্ছে যে আজকের ডিবেটে, অর্থাৎ ডিবেট ইটস এ ব্যাটল ফিল্ড অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট অ্যাগেনস্ট ইউর অপোজিশন উইথ ইউর আর্মস অ্যান্ড অ্যামিনিশনস। অ্যান্ড এখানে আর্মস অ্যান্ড অ্যামিনিশনস কি, সেটা হচ্ছে তোমাদের লজিক, তোমাদের উচ্চারণ, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের যুক্তি, তোমাদের পয়েন্টস, এগুলি হচ্ছে তোমাদের আর্মস অ্যান্ড অ্যামিনিশনস। এইটা নিয়ে যদি তুমি তোমার অপোজিশনকে ঘায়াল করতে না পারো, ইটস এ ব্যাটল ফিল্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা ব্যাটল ফিল্ড, এটা যুদ্ধক্ষেত্র, তুমি কিন্তু তাহলে তুমি সেই যুদ্ধে জয়ী হতে পারবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তুমি এককভাবে খুব ভালো করলে দেখা যাচ্ছে যে তোমার নিজের কাছে অস্ত্র আছে, তুমি ভালো বক্তব্য দিতে পারো, কিন্তু তোমার দলীয় যে সমন্বয় সেটা হলো না, তাহলে কিন্তু তুমি যুদ্ধে জিততে পারবে না। এটা একদম জাস্ট প্র্যাকটিক্যালি একটা ব্যাটল ফিল্ড হিসেবে চিন্তা করো। তুমি নিজে ভালো পারো, বাট তোমার সঙ্গী যারা আছে তারা ভালো করলো না, বাট তুমি জিততে পারবে না। তোমার হয়তো তুমি যুদ্ধ করতে পারলে ভালো, তুমি বক্তব্য দিতে পারলে ভালো, কিন্তু তোমার দলীয় অবস্থানটা কিন্তু আসলে সুসংহত হলো না কিংবা এস্টাবলিশড হতে পারলো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আজকে যে কোয়ার্টার ফাইনাল রাউন্ড হিসেবে যে ফাইটিং এনভায়রনমেন্ট দরকার ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের দরকার ছিল, আসলে সেটা আমরা পাইনি। আমার কাছে মনে হয়েছে আমি সেটা পাইনি। তারপরেও ওভারঅল আজকের বিতর্কটি অনেক ভালো হয়েছে এবং আমরা উপভোগ করেছি। সর্বোপরি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ, এবং যারা বিজয়ী হতে পারোনি পরবর্তী রাউন্ডের জন্য কিংবা পরবর্তী প্রতিযোগিতার জন্য তোমরা তোমাদেরকে প্রস্তুত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো ফলাফল আমাদের কাছে চলে এসছে। বিজয়ী দল ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক জনাব বিধানচন্দ্র দাস স্যারকে। তো আজকের বিতর্কে বিজয়ী দল হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আবু সাইদ ভাইকে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় দলনেতা মারজান রহমান। অনেক ধন্যবাদ, অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেওয়া দুটি দলকে। সম্মানিত বিচারক, প্রযোজক, সেই সাথে শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30টায়। খোদা হাফেজ।